নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা তাঁর শৈশবের এবং বেলুর মঠে থাকাকালীন তার জীবনের কিছু ঘটনা বলবো। বাগবাজারে গঙ্গার ধারে ছোট্ট শিব মন্দিরে কত আনন্দ করেছি আমরা। শিব মন্দির থেকে আমাদের আস্তানা উঠে একটা ভাড়াটিয়া বাড়িতে আসে। জমায়েত ক্রমশ বাড়ছিল বলে একটা বাড়ি ভাড়া করা হলো এবং আশ্রম ওখানেই উঠে এলো। বাড়িতে মাঝে মাঝে যেতুম, মানে বোঝাতে চাইতুম আমি তোমাদেরও আছি, সম্পূর্ণ আশ্রমের হয়ে যায়নি। বাড়িতে খুব একটা কিছু বলতে আর সাহস করতো না, পাছে যেটুকু সম্পর্ক আছে সেটুকুও বন্ধ করে দিই। আর পড়াশোনার সময়ও এখন কম পেতুম, কিন্তু স্কুল থেকে কোনো খারাপ কিছু, মানে পড়াশোনায় অবহেলা করছি এইরকম কিছু শুনতে পেত না, তাই আমায় কিছু বলতেও পারতো না। করতুম কি, খুব ভোর ভোর উঠে স্কুলের পড়া তৈরি করে ফেলতুম। বাড়ির ওরা আশ্চর্য হতো, ভাবতো সর্বদাই তো আশ্রমে থাকে, পড়ে কখন। যাই হোক, ওই আশ্রমে বেশ কিছু সাধু যাতায়াত করতেন। তাঁদের মধ্যে নির্বেদানন্দজি, তাঁর সহযোগী ভরত মহারাজ, জ্ঞান মহারাজ সবাই থাকতেন। পরে শরৎ মহারাজও, মানে স্বামী শারদানন্দজিও সেখানে গেছেন। আরও অনেকে আসতেন। ভাড়া বাড়ির ওপরের শিব মন্দিরের সরু এবং ঢাল সিঁড়ি দিয়ে শরৎ মহারাজকে ওই রকম ভারী শরীর নিয়ে প্রায় হামাগুড়ি দিয়ে উঠতে নামতে দেখেছি। ছেলেদের আন্তরিকতার কি মর্যাদাটাই না তিনি দিতেন। পরে আমাদের দুঃখ হতো, ভাবতুম ওদের আমরা কি না ছেলে মানুষই করে কষ্ট দিয়েছি। যাই হোক, ওখান থেকেই তো জীবনের পরবর্তী অধ্যায় শুরু হলো, আর ওনাদের কৃপাতেই তো সব হলো। শোনো, আমার জীবনের একটি ঘটনা বলি। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, তখন গঙ্গার ধারে এক শিব মন্দিরে থাকি। তা ঘুম তাড়াবার জন্য খুব ভোরে একদিন গঙ্গার ধারে হাঁটছি, হেঁটে ঘুমটা ছাড়াবো। এখন এমনভাবে হাঁটছি যে মনে হচ্ছে যেন মাতাল। আর এক বুড়ি আর তার নাতি হাওড়া স্টেশনে যাচ্ছে ট্রেন ধরবে বলে। এখন নাতিটি এগিয়ে গেছে, বুড়ি পেছনে যাচ্ছে। শুনতে পাচ্ছি বুড়ি বলছে, এই বাবা, এই বাবা। এই বাবা মানে এইবার বুঝি পড়ল আমার ঘাড়ে। আমি সেটা শুনতে পাচ্ছি, বুড়ি এই বাবা করে ভয়ে চিৎকার করেই যাচ্ছে। তারপরে সে ছেলেটার ঘাড়ে পড়িনি, পড়েছি গিয়ে রেল লাইনের ধারে, তারের বেড়া ছিল সেখানে, একেবারে তারের ওপর। কলকাতায় রথ হতো, আমরা নিজেরাই রথ চালাতাম। বাগবাজারে ছোট মন্দির ছিল, ওখানে রথ তৈরি করতাম নিজেরা। চাকা তৈরি করাই ছিল, আর বাকিটা নিজেরা তৈরি করতাম। তারপরে রথের দিন তাকে সাজিয়ে টাজিয়ে ফুল টুল দিয়ে পুজো টুজো করে আমাদের বলরাম মন্দিরে শালগ্রাম শিলা ছিল, তাকে রথে চড়িয়ে নিয়ে যেতাম। উদ্বোধনে যেতাম, তখনও সাধু হয়নি তো। গোলাপ মা, যোগিন মা একটি করে পয়সা দিতেন, নিয়ে প্রণাম করতাম। সঙ্ঘে যোগদানের আগে বলরাম মন্দিরে রথ দেখতে যাইনি, বাইরে তো নামাতো না, ওই ওপরেই ঘুরতো। আমরা নিজেরাই রথ করতাম আর ফুল তুলতে যেতাম রথের আগে। দমদমে বলরামবাবুদের বাগান বাড়ি ছিল, সেখান থেকে সব ফুল আনতাম। ওখানে সব বাগান বাড়িই ছিল, গিয়ে ওই বাগান বাড়ি থেকেই ফুল নিয়ে আসতাম। এক বাগানের মালিরা ধরল আমাকে, বলে কি না বসে থাকো।
আমি বসে রইলাম, মহারাজ বলছেন। তারপরে দেখি যে তারা দেখছে, মালিরা দেখছে আমি বসেই আছি। তখন তারা আর কি করবে, তখন নিজেরাই ফুল তুলে এনে আমাকে দিল। শরৎ মহারাজ পয়সা দিয়েছেন কি না আমার মনে নেই এই রথ উপলক্ষে, তবে উনি কিন্তু দেখতেন সব। আমরা শুধু রথ নয়, দুর্গা পূজা, কালী পূজা এইসব প্রতিমা নিয়ে উদ্বোধনের সামনে দিয়ে যেতাম, তাও উনি দেখতেন। একবার আমাদের যেতে একটু দেরি হয়েছে, উনি তখন উপরে উঠে গেছেন। তারপর বললেন, আমি বাতের রুগী তো আর নামতে পারছি না, এখান থেকেই প্রতিমা দর্শন করছি। আমি বললাম, তাই করুন মহারাজ। ভাবি দিনগুলো মন্দ কাটেনি। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, আমরা ছেলেবেলায় খুব মঠে আসতুম, যেতে আসতে 2 পয়সা খরচ হতো। বাগবাজার থেকে হেঁটে আহেরিটোলার ঘাটে যেতুম, সেখান থেকে 1 পয়সায় নৌকা করে গঙ্গা পার হয়ে শালকিয়া নেমে ঘুষুরি দিয়ে হেঁটে রথতলা থেকে হয়ে আমাদের মঠে যে গোশালা, সেখান দিয়ে কোনাকুনি রাস্তা ধরে মঠে আসতুম। আমি যখন কুঠিঘাট দিয়ে গঙ্গার এপারে আসতুম তখন নৌকা ভাড়া লাগতো 2 পয়সা। বাগবাজার থেকে হেঁটে কতবার দক্ষিণেশ্বর গেছি, মঠেও তখন আসতাম হেঁটে। হেঁটে আসতে হতো আহেরিটোলা, ওখান থেকে 1 পয়সা দিয়ে পার হতে হতো শালকে মানে শালকিয়া, তারপর ওখান থেকে আবার হেঁটে বেলুর মঠ। তা ওই যাতায়াতের খরচ ছিল 2 পয়সা। তখন সময়ের এত দাম ছিল না, এত কাজকর্মও ছিল না। আমাদের আড্ডা দেওয়ারও সময় থাকতো, পড়বারও সময় থাকতো, কাজ করবারও সময় থাকতো। আর এখন তো তোমাদের খুব মুশকিল, তোমরা সবাই কাজের লোক, তোমাদের তো কোনো অবকাশই নেই। গাড়ি ঘোড়া ছিল না, কাদা ছিল। বৃষ্টির সময় ছুটতে ছুটতে এক গাছের নিচে দাঁড়াতুম, আবার একটু পরে ছুটে আর একটা গাছের নিচে, এই রকম করে আমরা মঠে আসতুম। আমি একবার মঠ থেকে হেঁটে হাওড়ায় গিয়েছি, সেখান থেকে কলকাতায় যাব। হাওড়ায় বাসে উঠতে পারলুম না, ভাবলুম হেঁটে ব্রিজটা পেরিয়ে তারপরে বাসে উঠব, কিন্তু কোনো বাস পেলুম না, তাই হাঁটতেই লাগলুম। আর একটু এগিয়ে বাসে উঠব ভাবছি, কিন্তু বাসে এত ভিড় যে উঠতে পারলাম না। এভাবে হাঁটতে হাঁটতে বালিগঞ্জ পর্যন্ত গেলুম। সেখানে এক ভক্তের বাড়ি ছিল। ভক্তটি একজন ডাক্তার ছিলেন। তাঁর বাড়িতে গিয়ে যখন পৌঁছলুম তখন আমার বিধ্বস্ত অবস্থা। ছেলেবেলাতেও আমি খুব হাঁটতুম। বাগবাজার থেকে বেলগাছিয়া হয়ে বাগুইহাটি হয়ে 6 মাইল যাওয়া আর 6 মাইল আসা নিয়ে 12 মাইল হেঁটেছি। সবচেয়ে বেশি হেঁটেছিলুম একদিন, জানো সেটা কত? 36 মাইল। তার মধ্যে আসা যাওয়ার 6 মাইল আর 6 মাইল, এই 12 মাইল প্রায় দৌড়েই গিয়েছিলুম। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।